আমরা এক নজিরবিহীন সময়ের মধ্যে দিয়ে চলছি। একদিকে যখন আমরা কোভিড-19 মতো অতি মহামারী আক্রমণে সারা ভারতবর্ষের সঙ্গে বঙ্গবাসীরা জর্জরিত, সেই সঙ্গে চলছে লকডাউন। আর আমরা সবাই জানি এই লকডাউনের জন্য আমাদের জীবনযাত্রা বহু বদল হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেও আমরা দেখছি আমাদের কেন্দ্র সরকারের চরিত্র, যে কেন্দ্রের যে রাজনৈতিক দল ক্ষমতাসীন, তারা এই ঘটনাটাকে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়ার বদলে এক পরিহাসে রূপান্তরিত করেছে। তারা দেশের সাধারণ মানুষকে কোনো রকম সহায়তা প্রদান থেকে বিরত আছেন। শুধু তাই নয়, এই কঠিন সময়ে আমাদের কেন্দ্রীয় শাসক দল বিজেপি আমাদের জীবনে আরও সমস্যা বৃদ্ধি করে চলেছে। তারা বাংলার মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করছে এবং সেই সঙ্গে নিজেদের কি করে দলীয় ফান্ড মজবুত করা যায়, অর্থাৎ তাদের ফান্ড সঞ্চয় বৃদ্ধি করার দিকে চলছে। মিথ্যা এবং ভুয়ো তথ্য পরিবেশের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। তার মধ্যে আপনাদের সামনে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী কিছু নীতির তথ্য আমরা তুলে ধরছি। আমরা সবাই জানি জানুয়ারির মাস থেকে অপরিশোধিত তেলের দাম নিম্নমুখী, কিন্তু আমরা কি দেখছি যে গত 20 দিন ধরে একটানা লাগাতার আমাদের তেলের দাম, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে চলছে। এবং এইবারই প্রথম আমরা দেখলাম দিল্লির মধ্যে ডিজেলের দাম পেট্রোলের থেকেও অনেক বেশি। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছে যখন 1 জানুয়ারি 2020 থেকে আমাদের অপরিশোধিত তেলের দাম বিশ্বের বাজারে 35.41% কমেছে। সেই সময় লাগাতার 20 দিন যাবৎ ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে চলছে কেন্দ্রীয় সরকার। এই অবস্থায় কেন্দ্র সরকারের উচিত ছিল এই জটিল মুহূর্তে দেশের মানুষের পাশে না থাকিয়ে এরা কি করে অর্থ কামাই করা যায় সেদিক দিয়ে নজর দিয়েছে। আপনাদের কাছে আমরা একটা তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন। পেট্রোলের দাম বৃদ্ধি পেয়েছে 4.41%, ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে 5.34%। আপনারা দেখবেন অপরিশোধিত তেল বিশ্বের বাজারে এক ব্যারেল জানুয়ারি 1 তারিখ 2020 সালের 1 জানুয়ারি এক ব্যারেল তেলের দাম ছিল, ডলারের মূল্যটা বলছি, 66.25। সে সময় আমাদের ভারতবর্ষে পেট্রোলের দাম ছিল 77 টাকা 79 পয়সা আর ডিজেলের দাম ছিল 70 টাকা 38 পয়সা। সেখানে আমরা 22 জুনের এই বছরের 22 জুনের কথা বলছি, যেখানে অপরিশোধিত তেলের দাম কমতে কমতে ব্যারেল প্রতি 42.79 ডলারে নেমে এসেছে। কোথায় ছিল 66.25 থেকে 42.79 ডলারে নিচে নেমে এসেছে। আর দেখবেন যখন অপরিশোধিত তেলের দাম এত কমে গিয়েছে বিশ্বের বাজারে, তখন আমাদের ভারতীয় মুদ্রায় আমাদের দেশে পেট্রোলের দাম আমাদের কেন্দ্রীয় সরকার করেছে 26 জুনে 81 টাকা 27 পয়সা। ঠিক একইভাবে ডিজেলের দাম, যেখানে আমাদের ব্যারেলের দাম ছিল, এক ব্যারেলের দাম ছিল 66.25 ডলার, সে থেকে কমে 42 টাকা 79 পয়সা, যেখানে নেমে 42.79 ডলারে যখন আমাদের অপরিশোধিত তেলের দাম, তখন ডিজেলের দাম হয়েছে আমাদের ভারতবর্ষে গতকাল পর্যন্ত 74 টাকা 14 পয়সা। মানুষের প্রতি
চাপিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ধাপে ধাপে কেন্দ্রীয় সরকার কেন্দ্রের শুল্ক বৃদ্ধি করেছে, বৃদ্ধি করে ডিজেল পেট্রোলের মূল্যকে আরো বৃদ্ধি কিভাবে করা যায় তার পরিকল্পনা করেছে। এই যে কেন্দ্রীয় সরকারের আমাদের ভারতবর্ষের সাধারণ মানুষের প্রতি যে বঞ্চনা, সাধারণ মানুষকে যে শোষণ করার যে একটা পলিসি, তাকে আমরা ধিক্কার জানাচ্ছি আজকে এই সাংবাদিক বৈঠকের মাধ্যম দিয়ে। আপনারা জানেন যে এই অতি মহামারীর কারণে দেশের মানুষ আর্থিক সংকটের মধ্যে যখন লড়াই করছে, কেন্দ্র তার রোজগারকে আরো বাড়ানোর জন্য 2 আবগারি শুল্ক বৃদ্ধি আনে। 23শে মে পেট্রোল ও ডিজেলের কেন্দ্রীয় শুল্ক 3 টাকা বাড়ায়। তারপর আবার দ্বিতীয় ধাপে 5ই মে ডিজেল এবং পেট্রোলের দাম কেন্দ্রীয় সরকার বাড়ায় দেয়, পেট্রোলে 10 টাকা এবং ডিজেলের মূল্যবৃদ্ধি ঘটিয়ে দেয় 13 টাকা। একদিকে যখন সাধারণ মানুষ কোভিড-19 তৈরি আর্থিক সংকটের জন্য বিপর্যস্ত, কেন্দ্রীয় অপরদিকে ডিজেলের শুল্ক দ্বিগুণ বৃদ্ধি করেছে। পেট্রোলের শুল্ক মূল্য বেড়ে হয়েছে 65%। এই বৃদ্ধি সেই সময়কালে হয়েছে যখন অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 16 টাকার নিচে নেমে এসেছে। আমরা গত 2 দশকের একটা তালিকা আপনাদের দেখাচ্ছি। এবছর মার্চ মাসে 12ই মার্চ সরকারের শুল্ক ছিল 13 টাকা 83 পয়সা। সেটা কয়েকদিনের মধ্যে 14 দিনের মাথায় তার বৃদ্ধি পেয়ে হয়েছে 31 টাকা 83 পয়সা। 12ই মার্চে কলকাতায় জ্বালানি ডিজেলের দাম ছিল 65 টাকা 22 পয়সা। সেটা 14 দিনের মাথায় বৃদ্ধি পেয়ে কলকাতায় ডিজেলের দাম হয়ে গেল 75 টাকা 34 পয়সা। ঠিক একইভাবে দেখবেন মার্চ মাসে এবছরের মার্চ মাসের 12 তারিখে আমাদের পেট্রোলের শুল্ক কিভাবে কত ছিল আমি সে সংখ্যাটা বলছি। 19 টাকা 98 পয়সা ছিল পেট্রোলের মার্চ মাসের 12 তারিখে, আর সেটাকে জুন মাসের 14 দিনের মাথায় ওরা এক ধাপে বাড়িয়ে করে দিয়ে দিল 32 টাকা 98 পয়সা। তাতে আমাদের কলকাতার পেট্রোলের দাম বৃদ্ধি পেয়ে 72 টাকা 83 পয়সার জায়গায় হয়ে গেল 81 টাকা 82 পয়সা। কোন সময় বৃদ্ধি করলো? যখন আমাদের অপরিশোধিত তেলের দাম ব্যারেলের প্রতি 33.22 ডলারের থেকে 33.22 ডলার ছিল। অর্থাৎ সে সময় কত বৃদ্ধি পেয়েছে ভাবতে পারেন একবার। তা কেন্দ্রীয় সরকার আমাদের এই শুল্ক 2014 সাল থেকে অবিচ্ছিন্নভাবে বৃদ্ধি করেছে। 2014 সালে মোদী সরকার আসার পর আবগারি শুল্ক কিভাবে বৃদ্ধি পেয়েছে আপনাদের একটা তালিকা দিয়ে বলছি। 2014 40% কম হওয়া সত্ত্বেও আজকে আমাদের ভারতবর্ষে তেলের শুল্ক কেন্দ্রীয় সরকার যেভাবে বৃদ্ধি করেছে আপনাদের আমি জানাচ্ছি। 2014 সালে ডিজেলের শুল্ক ছিল 9 টাকা 48 পয়সা। 2020 সালে সেটাকে বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার করেছে 32 টাকা 98 পয়সা। শতাংশের হারে 7.89%। ঠিক একইভাবে পেট্রোলের ক্ষেত্রে দেখবেন আপনারা কিভাবে শুল্ক বৃদ্ধি করেছে। 2014 সালে যেখানে ছিল 3 টাকা 56 পয়সা, সেখানে 2020 সালে শুল্ক বৃদ্ধি পেয়ে কেন্দ্রীয় শুল্ক বৃদ্ধি হয়েছে 31 টাকা 83 পয়সা। আজকে সাধারণ মানুষের উপর কিভাবে কেন্দ্রীয় সরকার জুলুমবাজি করেছে, যে সময় আমাদের আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম। আমরা যদি আমাদের দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যেও তুলনা করি, দেখবেন দেশগুলোতে আমাদের পেট্রোলের থেকে বা ডিজেলের থেকে তার অর্ধেক দাম। আমাদের ভারতবর্ষে যে দাম তার অর্ধেক। আফগানিস্তানে ডিজেলের দাম
37 টাকা 10 পয়সা, পেট্রোলের দাম 34 টাকা 17 পয়সা। ঠিক একইভাবে পাকিস্তানে 37 টাকা 13 পয়সা ডিজেলের দাম, আর পেট্রোলের দাম হচ্ছে 34 টাকা 52 পয়সা। শ্রীলঙ্কায় বর্তমান বাজার চলছে 42 টাকা 77 পয়সা এবং পেট্রোলের দাম হচ্ছে 66 টাকা 21 পয়সা। আমাদের পার্শ্ববর্তী আর একটা ছোট্ট দেশ ভুটান, তার ডিজেলের দাম হচ্ছে 46 টাকা 31 পয়সা, পেট্রোলের দাম হচ্ছে 49 টাকা 56 পয়সা। চীন ডিজেলের দাম হচ্ছে 54 টাকা 85 পয়সা, পেট্রোলের দাম হচ্ছে 63 টাকা 33 পয়সা। আমাদের পাশে আর একটা দেশ বাংলাদেশ, ডিজেলের দাম যেখানে 58 টাকা 52 পয়সা, পেট্রোলের দাম যেখানে 80 টাকা 13 পয়সা, আর সেখানে দেখবেন আমাদের এখন প্রায় 100 টাকার কাছাকাছি তুলে নিয়ে গিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার। অথচ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম একদম নিম্নমুখী। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের কেন্দ্রের মোদী সরকার বারবার সাধারণ মানুষকে প্রতারিত করে এসেছে। রোজগার করার লক্ষ্যে বৃদ্ধি করা হয় যখন বিশ্বের বাজারে তেলের দাম কম, কিন্তু যখন বিশ্বের তেলের দাম ঊর্ধ্বমুখী তখন তিনি বিপর্যস্ত মানুষের উপর এই করের সেই বোঝা আরো চাপিয়ে দেন। গরিব রোজগার যোজনা অভিযানে আমাদের বাংলাকে কিভাবে বঞ্চিত করেছে। আজকে করোনা ভাইরাস বা কোভিড-19 নিয়ে প্রধানমন্ত্রীর নামে আপনারা জানেন কিছু একটা মোটা দাগের সারা ভারতবর্ষের বিভিন্ন শিল্পপতিদের কাছে অর্থ কালেকশন করেছে। সেটার নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কেয়ার তহবিল ফান্ড, কিন্তু সেই ফান্ডেরও কোনো স্বচ্ছতা নেই। আপনাদের আমরা তথ্য প্রমাণ দিয়ে আমরা জানাচ্ছি এই ফান্ডের কত টাকা সংগ্রহ করা হয়েছে তার কোনো তথ্য এরা মানুষের সামনে তুলে আনছে না। এবং এটা আবার তথ্য জানার অধিকারের, আপনারা সবাই জানেন যে কোনো জিনিস এটা যেহেতু জনগণের টাকা, তথ্য জানার সবাই জানতে পারে, কিন্তু প্রধানমন্ত্রীর থেকে এখানে জানানো হচ্ছে তথ্য জানার অধিকার থেকে এটাকে বঞ্চিত, অর্থাৎ কেউ এর তথ্য জানতে পারবে না। এবং কোথায় এই ফান্ড কোথায় ব্যয় করা হয়েছে, কিভাবে ব্যয় করা হয়েছে সেটাও পিএম থেকে প্রত্যাখ্যান করা হয়েছে। সরকার বলেছিলেন যে তহবিলের কোনো সরকারি সংস্থান নয়, কারণ এটি কোনো সরকারি বিজ্ঞপ্তি দিয়ে স্থাপন করা হয়নি। তবে কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয়ের 28/3/2020 তারিখে একটি অফিস স্মারকলিপিতে বলা হয়েছে ভারত সরকার জরুরি পরিস্থিতিতে তহবিলে প্রধানমন্ত্রীর নাগরিক সহায়তা ত্রাণ স্থাপন করেছেন। বলে উপযুক্ত সরকার প্রদত্ত বিজ্ঞপ্তি বা আদেশ দ্বারা প্রতিষ্ঠিত হলে যে কোনো সত্তা একটি সরকারি কর্তৃপক্ষ পিএম কেয়ার ইউনিটের অর্থ থেকে ভেন্টিলেটর সরবরাহের ক্ষেত্রে অসঙ্গতি। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা উনি এই জুন মাসের 21 তারিখে বলেছিলেন যে 60,000 ভেন্টিলেটর পিএম কেয়ারের মাধ্যমে সরবরাহ করা হবে। তার মাত্র দুদিন পরেই পিএম এর বিজ্ঞপ্তিতে দেখা হলো 10,000 কমে গেল, এক ধাপে 10,000 কমে গিয়ে ওরা বলছে 50,000 ভেন্টিলেশন ওরা করবে। এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা তথ্য আছে 50,000 তো দূরের কথা, সে পর্যায়টা এখনো আছে 2,923টি তৈরি করা হয়েছে। এই যে অসঙ্গতি, এই অসঙ্গতির আমরা আজকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে বিরোধিতা করছি এবং আমরা পরিষ্কারভাবে বলছি যে জনগণের টাকার তার স্বচ্ছতা আনার ক্ষেত্রে অবশ্যই এটা জনগণের সামনে আনা দরকার যে কত টাকা এই তহবিলে এসেছে এবং সেটাকে কিভাবে খরচ হচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আমরা দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলছি আমাদের রাজ্যে যে 18 জন বিজেপি সাংসদ আছে তারাও এই ফান্ডের স্বচ্ছতা নিয়ে আসার জন্য
কেন্দ্র সরকারের কাছে দাবি অবশ্যই করবে। আপনারা আরো দেখবেন যে এই ফান্ডের অডিট নিয়ে স্বচ্ছতা এখানে কিন্তু নেই। এসএআরসি অ্যাসোসিয়েটস কোনো প্রতিযোগিতামূলক বিড প্রক্রিয়া বা দরপত্র ছাড়াই তহবিলের নিরপেক্ষ নিরীক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিল। অডিটিং ফার্মের মালিক এই যে সুনীল গুপ্ত বিজেপি নেতাদের খুব ঘনিষ্ঠ বলে জানা গেছে। আপনাদের আমরা ছবির মাধ্যমে দেখাবো যে বিভিন্ন সময়ে, এই দেখবেন আপনারা ছবিটা, বিভিন্ন সময়ে রাজ্যে ভারতবর্ষের বিভিন্ন বিজেপি নেতাদের সঙ্গে এনার একসঙ্গে ছবি আছে। আপনারা দেখবেন একখানে প্রধানমন্ত্রীর সঙ্গে সুনীল গুপ্তের ছবি, অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুরের সাথে সুনীল গুপ্তের ছবি, সাংসদ মনোজ তেওয়ারির সঙ্গে সুনীল গুপ্তের ছবি, সাংসদ রাজীব প্রতাপ রুড্ডির সাথে সুনীল গুপ্তের ছবি, যুব ক্রিয়া সংস্থান মন্ত্রী। বুঝতেই পারছেন এই ফান্ডের অবস্থাটা কি হতে পারে। এটাই আপনাদের সাংবাদিক বৈঠকের মাধ্যমে আমরা এটাই জানাতে যাচ্ছি যে এই যে জনগণের টাকা কিভাবে আত্মসাৎ করার জন্য আমাদের কেন্দ্রের সরকার নয়ছয় করছে, এই তথ্যটা তুলে ধরাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। বর্তমান আমাদের রাজ্যের করোনা পরিস্থিতি সম্বন্ধে আপনাদের একটু অবগত করা দরকার। গত এক মাসে পশ্চিমবঙ্গের সুস্থতার হার আমরা দেখেছি 25শে মে আমাদের রাজ্যে 21শে মে সুস্থতার হার ছিল 37.32%। সেটাকে বৃদ্ধি পেয়ে এক মাসের মধ্যে 24শে জুন সেটা প্রায় 64% গিয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি মৃত্যুর হার যেখানে আমাদের এখানে ছিল 8.1%, সেখান থেকে কমে কমে সেটাকে হয়েছে 4.01%। এখানে আমরা পশ্চিমবঙ্গ অনেকটা আমরা উন্নতি করতে পেরেছি। পশ্চিমবাংলা এই করোনার সঙ্গে তাল মিলিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে উন্নত পরিকাঠামো যেটা তৈরি করেছে সেটা সম্বন্ধে আপনাদের একটু তথ্য দিচ্ছি। 18টি বেড সম্পন্ন 78 হাসপাতালকে কোভিড-19 হাসপাতালে পরিণত করা হয়েছে। এই হাসপাতালগুলিতে মোট 948টি আইসিইউ বেড এবং 335টি ভেন্টিলেটর রয়েছে। আমাদের রাজ্যের কোয়ারেন্টাইন সেন্টার সম্বন্ধে আপনাদের একটা তথ্য জানাচ্ছি। সমগ্র রাজ্য জুড়ে 5,835টি কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হয়েছে, যেখানে আমাদের শ্রমিকরা স্পেশাল ট্রেনে যারা আমাদের পরিযায়ী শ্রমিক এসেছে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিরাপদ গৃহেরও তথ্য আপনাদের জানাচ্ছি। যারা উপসর্গহীন বা মৃদু উপসর্গ আছে এই রকম কোভিড-19 রোগীদের জন্য এক অনন্য উদ্যোগ এই নিরাপদ গৃহ। এই মুহূর্তে সমগ্র রাজ্যে সর্বমোট 6,908টি শয্যা সম্পন্ন 106টি নিরাপদ গৃহ আমাদের রাজ্যে আছে। স্বচ্ছতার সম্বন্ধে আপনাদের তথ্য দিচ্ছি। চিকিৎসা আরও স্বচ্ছতা আনতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইটে কোভিড-19 রোগীদের জন্য সরকারি এবং বেসরকারি হাসপাতালে কত শয্যা খালি আছে তার তালিকাও আমরা স্বচ্ছতার সহিত প্রকাশ করে দিয়েছি। বিজেপি শাসিত রাজ্যগুলি নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার কিন্তু চুপ। গত মাসে যখন পশ্চিমবঙ্গে প্রতি 10 লাখে কোভিড পরীক্ষার সংখ্যা আমাদের 2.6% বৃদ্ধি করেছে, তখন বিজেপি শাসিত কিছু রাজ্যে যেমন বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই বৃদ্ধি করতে তারা ব্যর্থ হয়েছে। যদিও বিজেপি এবং কেন্দ্রীয় সরকার সব সময় চেষ্টা করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে অপদস্থ করার। আমরা শুধু এতটুকু বলতে চাই যে বাংলা এই সমালোচনাকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এবং কোভিড-19 পরিস্থিতির বদলের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যের পরিকাঠামো কি করে উন্নত করা যায় তার সর্বত্র আমরা চেষ্টা চালিয়ে আসছি। বিজেপি শাসিত
রাজ্যগুলিতে স্বচ্ছতার যে কত অভাব আমরা দুই একটা তথ্য দিলেই আপনারা বুঝতে পারবেন। উত্তরপ্রদেশের সরকার কোভিড-19 তথ্য প্রকাশ করতে পারেনি, সেখানে অস্বচ্ছতা আছে, অথচ কেন্দ্রীয় সরকার সেদিকে লক্ষ্য নেই। মাত্র আমাদের পশ্চিমবাংলার দিকে, পশ্চিমবাংলার ভাবমূর্তিকে কি করে ক্ষুণ্ণ করা যায়, সেটাই হচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব বা ওদের রাজ্য নেতৃত্বের একটাই কাজ। আমরা উত্তরপ্রদেশ সরকারের একটা চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। কানপুরে সরকার পরিচালিত যে আশ্রমগুলো আছে তার কি করুণ দশা। কানপুরে সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রে করোনা ভাইরাসের সংক্রমণের প্রমাণ ঘটেছে। সেখানে সরকার পরিচালিত আশ্রয় কেন্দ্রগুলিতে জীবন ধারণ কতটা কঠিন এবং কতটা দায়িত্ব জ্ঞানহীনতার সাথে এই হোমগুলিকে দেখা গিয়েছে আপনারা তথ্যের মাধ্যমে বুঝতে পারবেন। প্রায় 57 জন মহিলা করোনার পজিটিভ সেখানে ধরা পড়েছে, যাদের মধ্যে 5 জন গর্ভবতী এবং এদের মধ্যে 2 জন নাবালিকা, তারাও গর্ভবতী হয়েছে এবং 1 জন HIV পজিটিভ ধরা পড়েছে। যে সকল মহিলারা এই ঘৃণ্য অপরাধের শিকার হয়েছেন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন বিজেপির উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। উপরন্তু তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। আজকে এই বিজেপি শাসিত সংবাদ মাধ্যম এবং ব্যক্তি স্বাধীনতার উপরেও তারা হস্তক্ষেপ করেছে। আপনারা একটা তথ্য দিলেই আপনারা তার প্রমাণ পেয়ে যাবেন। আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী বারাণসী থেকে নির্বাচিত হয়েছেন। বারাণসীর ডোমারি গ্রামের বাসিন্দারা এই অতিমারির সময়ে যথেষ্ট সমস্যার মধ্যে পড়েছেন এবং অনাহারে দিন কাটিয়েছেন। এই গ্রামটি স্বয়ং আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা প্রকল্পের আওতায় দত্তক নিয়েছিলেন। সেই গ্রামের কি অবস্থা দেখুন। এই গ্রামের সাধারণ মানুষের দুর্দশার কথা তুলে ধরেছিলেন একজন সাংবাদিক, সুপ্রিয়া শর্মা। এই সুপ্রিয়া শর্মা বাস্তব চিত্রটা, ডোমারি গ্রামের বাস্তব চিত্রটা তুলে ধরেছিলেন বলেই এনার বিরুদ্ধে SC/ST আইনের আওতায় তাকে নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, তার নামে মামলা করা হয়েছে। এই সাংবাদিকই প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্রের উন্নয়নের বেহাল যে দশাটা সেটা আমাদের সামনে তুলে ধরেছেন। তাই এই সাংবাদিকের উপর যে কত পুলিশি নির্যাতন হয়েছে আপনারা সেটা ভালো মতো জানেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমলে ভারতবর্ষ বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা সূচক একদম নিচে নেমে এসেছে। সেই সূচক কোথায়? 142 নম্বর স্থানে নেমে গিয়েছে। তাহলেই বুঝতে পারছেন যে আমাদের এই বিজেপি শাসিত সরকারের আমলে আমাদের ভারতবর্ষের সংবাদ মাধ্যম এবং ব্যক্তি স্বাধীনতা যে কত জঘন্যতম যে হস্তক্ষেপ করেছে বিজেপি নেতৃত্ব, তার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরছি কিছু তথ্যের মাধ্যম দিয়ে। যিনি সাম্প্রদায়িক হানাহানির শিকার ব্যক্তিদের সাহায্য করেন, তার নাম দিল্লির দাঙ্গার চার্জশিটে অশান্তি ছড়ানোর জন্য উল্লেখ করা হয়েছে। আনন্দ তেলতুম্বে, যিনি মোদী সরকারের সমালোচক, তাকে নরেন্দ্র মোদীকে হত্যার চক্রান্তের অভিযোগে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বুঝতেই পারছেন তাহলে আমাদের ভারতবর্ষের সংবাদ মাধ্যমের উপর বা সাংবাদিকদের উপর কত জুলুম চলছে। আর একটা তথ্য দিলেই ভারতবর্ষের যে নিরাপত্তা নিয়ে যে বিজেপিরা এত হই হট্টগোল করে চিৎকার করে তার প্রমাণ আপনাদের সামনে ফুটে উঠবে। আপনারা সবাই জানেন জম্মু এবং কাশ্মীরের ডেপুটি পুলিশ ইন্সপেক্টর সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ দাবিন্দর সিং, যিনি 2020 সালের 11ই জানুয়ারি জম্মুর হাইওয়ে থেকে 2 জন হিজবুল মুজাহিদ্দিন জঙ্গিকে পালাতে সাহায্য করেছেন। সেই সময় তাকে গ্রেপ্তার করা হয়, তারপর তাকে বরখাস্ত করা হয়। দিল্লি পুলিশের স্পেশাল সেল উপা এর 18 নম্বর ধারায় সন্ত্রাসবাদী কার্যকলাপের চক্রান্ত এবং 120B অপরাধমূলক চক্রান্তের ধারায় তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়।
সন্ত্রাসবাদীদের সাথে যোগাযোগ থাকা সত্ত্বেও প্রতিনিয়ত বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকার, যখন আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে, আমাদের দেশে বাড়ছে। এই প্রথম পয়েন্ট নিয়ে বিস্তৃতভাবে আমাদের মাননীয় জেলা সভাপতি বলেছেন। আমি দ্বিতীয় একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আপনাদের সামনে অবগত করতে চাই যে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি প্রকল্প চালু করেছেন, গরিব কল্যাণ রোজগার অভিযান। যে প্রকল্পে আমরা লক্ষ্য করলাম যে সারা দেশের 6টি রাজ্যের 116টি জেলাকে চিহ্নিতকরণ করা হয়েছে, এই আওতাভুক্ত করা হয়েছে গরিব কল্যাণ রোজগার অভিযানে। অর্থাৎ যে সমস্ত জেলায় 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক আছে, 3 রাজ্য থেকে এসেছে, তাদেরকে এই আওতাভুক্ত করা হয়েছে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করেছি বাংলার 23টি জেলার 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক এসেছে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য তাতে নাম নেই, কোনো জেলা তাতে নেই। অথচ খুব সুকৌশলে কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ এবং আর 2টি উড়িষ্যা এবং ঝাড়খণ্ড, রাজস্থানের মতো রাজ্যগুলোকে বেছে নিয়েছে। যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে দেখা যাবে যে বিহারের বেশিরভাগ জেলাকে তার আওতাভুক্ত করা হয়েছে, কারণ এবার বিহারের নির্বাচন সামনে রয়েছে। উত্তরপ্রদেশকে বেশি আওতাভুক্ত করা হয়েছে, উড়িষ্যায় 2টি জেলা, ঝাড়খণ্ডে 4টি জেলা। কিন্তু পশ্চিমবঙ্গে ক্যাটাগরি ওয়াইজ 23টি জেলার মধ্যে 21টি জেলাতেই 25,000-এর বেশি পরিযায়ী শ্রমিক এসেছে, অথচ গরিব কল্যাণ রোজগার অভিযান থেকে পশ্চিমবঙ্গের নাম বাদ দিয়েছে। আমি যদি একটা পরিসংখ্যান দিই, আপনারা দেখবেন যে মুর্শিদাবাদ জেলায় 2,24,000 পরিযায়ী শ্রমিক এসেছে, কোচবিহারে 1,43,000 পরিযায়ী শ্রমিক এসেছে। এইভাবে সংখ্যাটা প্রত্যেকটা জেলায় 30,000, 25,000, জলপাইগুড়িতেও 30,000, কলকাতায় 30,000, দার্জিলিংয়ে 31,000, অথচ আমাদের জেলাগুলোর একটিও নাম নেই। এই যে কেন্দ্রীয় সরকারের দ্বিচারিতা, আমরা এই দ্বিচারিতাকে ধিক্কার জানাই। তারা বলবার চেষ্টা করেছে বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়া, কি কোনো তালিকা দেয়নি, কিন্তু এটা সর্বব্য মিথ্যা কথা। কোনো ধরনের তালিকা চাওয়া হয়নি। এবং তর্কের খাতিরে আমি যদি মনে করি যে তালিকা পশ্চিমবঙ্গ সরকার দেয়নি, কেন্দ্রীয় সরকারের কাছে রেডিমেড তালিকা রয়েছে। কেন তালিকা রয়েছে? রেলওয়ে পরিষেবার মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা জেলায় জেলায় এসেছেন। রেলওয়ে কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা, তাদের কাছে টিকিট কেটে পরিযায়ী শ্রমিকরা এসেছে, তাদের কাছে অটোমেটিক পরিসংখ্যান রয়েছে কোন রাজ্যে কোন জেলায় কত শ্রমিক গিয়েছে। তারা শুধুমাত্র বাংলাকে বঞ্চনা করার স্বার্থে এই ধরনের দ্বিচারিতা কর্মসূচি নিচ্ছে। এবং আমি আজকে দায়িত্ব নিয়ে বলছি, বিজেপির যে 18 জন এমপি আমাদের বাংলা থেকে নির্বাচিত হয়েছেন, তাদের দায়িত্ব কি? তাদের জেলাগুলো তো তারা নিজেরা চিঠি দিয়ে অন্তর্ভুক্ত তালিকা আনবার চেষ্টা করতে পারত। অর্থাৎ তারা বাংলার মানুষের স্বার্থ কখনো ভাবে না, তারা শুধুমাত্র রাজনীতি করে। আমরা বলি যে আপনাদের কাছে যদি তালিকা না থাকে, বিজেপির কোনো সাংসদের কাছে আমাদের কাছে চেয়ে নিন, আমরা তালিকা দিচ্ছি কোন জেলায় কত পরিযায়ী শ্রমিক এসেছে। গরিব কল্যাণ রোজগার অভিযানে সেই তালিকাভুক্ত আমাদের রাজ্য, আমাদের জেলাগুলিকে করা হোক এবং পিএম কেয়ারসের টাকা এই পরিযায়ী শ্রমিকদের দেওয়া হোক। তাহলেই আমাদের মানুষের যে সার্বিক সমস্যা সেটা অনেকটা লাঘব হবে। 95 দিন লকডাউনে পার হয়ে গেছে। আপনাদের তথ্য অনুযায়ী মাইগ্রেন্ট লেবার এসছে 1,43,000, 9,000-এর বেশি টেস্ট হয়নি। প্রথমত টেস্ট রিলেটেড সমস্ত ব্যাপার আইসিএম এর গাইডলাইন অনুযায়ী হয়। আপনি হয়তো জেনে থাকবেন, মানে আপনাদের কাছে যে ইনফরমেশনটা আছে, ইনফরমেশনটা আংশিক আছে। আইসিএম এর একটা ডিটেলস তাদেরকে আমরা চিঠি পাঠিয়েছি জেলা শাসকের দপ্তর থেকে এটা চালু করবার জন্য, কিন্তু তারা বেশ কিছু কোয়েরিজ চেয়ে প্রায় 3 পাতার একটা চিঠি জেলা শাসকের দপ্তরে পাঠানো, সেটা ক্ল্যারিফিকেশন করে পাঠানো হয়েছে। তারা যতক্ষণ পর্যন্ত অনুমোদন দেবে না, কোনো টেস্টিং ল্যাবকে চালু করা যায় না। স্বভাবতই গোটা বিষয়টা আইসিএম এর গাইডলাইন এবং তাদের অনুমতির অপেক্ষায় রয়েছে। আমাদের যাবতীয় প্রস্তুতি কমপ্লিট।
না, সেটাই বলছি যে সেই ক্ষেত্রে তবে 95 টেস্টিং নিয়ে কোচবিহার জেলা কেন গোটা পশ্চিমবঙ্গে আর কোথাও কোনো অসুবিধে নেই। আমাদের বহু ল্যাব হয়েছে এবং ল্যাবগুলিতে এখন নির্দিষ্ট গাইডলাইনের ভিত্তিতেই হচ্ছে কাদের করা হবে কাদের করা হবে না। তো সেগুলোকে মেনটেন করেই সব টেস্টের জন্য পাঠানো হচ্ছে। স্বভাবতই সেই টেস্ট যথাযথভাবেই হচ্ছে, কোনো অসুবিধে নেই আমাদের রাজ্যে এবং আমাদের নর্থ বেঙ্গল অসুবিধা নেই, কোচবিহারও কোনো অসুবিধা নেই। 311টা রিপোর্ট এখনো ওয়েটিং আছে কালকের তথ্য। না, সেটা কি কারণে হয়েছে সেই বিষয়গুলো টেকনিক্যাল পার্টগুলো আমার পক্ষে বলা সম্ভব না এখানে দাঁড়িয়ে। আমি টেকনিক্যাল পার্সন নই। আমি যে ইনফরমেশনটা আপনার দিয়েছিলাম কিছুদিন আগে ডক্টর সুশান্ত রায় ওএসডি নর্থ বেঙ্গল তিনি এসেছিলেন, তার সঙ্গে এই বিষয়ে যথাযথ আলোচনা হয়েছে সার্বিকভাবে। কাদের টেস্ট করা যাবে, আমি চাইলে টেস্ট করাতে পারবো না, আপনি চাইলেও টেস্ট করাতে পারবেন না। নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়ার উপর বেস করে টেস্ট হচ্ছে। সুতরাং এই টেস্টিং রিপোর্টগুলো নিয়ে এখন কোনো জটিলতা নেই, কোনো সমস্যা নেই, সবটাই খুব স্মুথলি চলছে এবং দারুণভাবে সাফল্যের মুখ দেখছে আমাদের জেলা, আমাদের রাজ্য।